হ্যালো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সরোজিনী নাইডুর লেখা দ্য ভিলেজ সং কবিতাটি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। শুরু করছি আজকের পার্ট, দ্য ভিলেজ সং। অ্যাবাউট দ্য পোয়েটেস। সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় ইংরেজি কবিদের মধ্যে অন্যতম। তার কবিতার মধ্যে গীতিময়তা এবং কল্পিত দৃশ্যাবলীর জন্য মহাত্মা গান্ধী তাকে ভারতের নাইটিঙ্গেল বলেছিলেন। হায়দ্রাবাদের একটি বাঙালি পরিবারে 1879 সালের 13ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং তার মা ছিলেন বরদা সুন্দরী দেবী। ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি মহাত্মা গান্ধীর অনুগামী হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। 1925 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলে তিনি রাজ্যপাল নির্বাচিত হন। তিনি 1949 সালের 2রা মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অ্যাবাউট দ্য পোয়েম। এই কবিতাটিতে দুই প্রজন্মের মানসিকতাকে তুলে ধরা হয়েছে। এই দুই প্রজন্মের প্রতিনিধি হলেন একজন বয়স্কা মা এবং তার মেয়ে। ভারতীয় মাতৃত্ব এবং একজন কুমারী মেয়ের বিবাহের দিকে অভিগমনকে এখানে তুলে ধরা হয়েছে। গোটা কবিতাটা জুড়ে রয়েছে একজন ভারতীয় মা এবং তার কন্যার সংঘটিত হতে যাওয়া বিবাহকে নিয়ে একটি সংলাপ। কবিতাটি একটা গ্রাম্য পরিবারের দৃশ্য দিয়ে শুরু হচ্ছে, যেখানে মা তার কন্যাকে পালিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করছেন। বিবাহ উৎসবে মেয়েটি নববধূর পোশাক এবং অলঙ্কারে সুসজ্জিত হয়েছে। যদিও সে সুন্দরভাবে সেজেছে, তবুও সে খুশি নয়, কারণ সে বিয়ে করতে চায়নি। সে প্রকৃতির বন্ধন ছেড়ে বিবাহিত জীবনের বন্ধনে আবদ্ধ হতে রাজি নয়। কবি বলতে চেয়েছেন যে জড়বাদী আনন্দটা হলো নকল। আনন্দময় জীবনচক্রটা একদিন না একদিন দুঃখে গিয়ে শেষ হবেই। যেহেতু এই রকম হয়, সেহেতু আমাদের জীবিতকালে জড়বাদী হওয়া উচিত নয়। দ্য পোয়েম স্টার্টস নাও। হানি চাইল্ড, হুইদার আর ইউ গোয়িং? হানি চাইল্ড মানে মেয়েকে আদর করে নাম ডাকছে, মিষ্টি মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? উড ইউ কাস্ট ইউর জুয়েলস অল টু দ্য ব্রিজ ব্লোয়িং? কাস্ট মানে নিক্ষেপ করা, ছুড়ে দেওয়া। জুয়েলস মানে গয়না বা অলঙ্কার। ব্রিজ মানে মৃদু বাতাস। ব্লোয়িং মানে প্রবাহ। তাহলে মৃদু যে বাতাস বইছে সেখানে কি তুমি যে গয়নাগুলো পরে আছো সেগুলোকে ছুঁড়ে ফেলবে? উড ইউ লিভ দ্য মাদার? তুমি কি মাকে ছেড়ে চলে যাচ্ছ? হু অন গোল্ডেন গ্রেন হ্যাজ ফেড ইউ? গ্রেন মানে খাদ্যশস্য আর ফেড মানে খাওয়ানো বা প্রতিপালন করা। তাহলে সেই মাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ যে মা তোমাকে ভালোবেসে আদর করে ছোটোতে খাবার খাইয়েছে। উড ইউ গ্রিভ দ্য লাভার হু ইজ রাইডিং ফোর্থ টু ওয়েড ইউ? গ্রিভ মানে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া। লাভার মানে এখানে বরকে বোঝাচ্ছে। রাইডিং মানে চড়ে আসছে। ওয়েড মানে বিবাহ করা। তাহলে যে পাত্রটি ঘোড়ায় চড়ে তোমাকে বিবাহ করতে আসছে তাকে কি তুমি দুঃখ দেবে? এই 4টি লাইনে মা প্রত্যেকটিতে তার মেয়েকে বিভিন্ন প্রশ্ন করেছেন। দ্য সামারি অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। The scene is set in a rural household where a marriage ceremony is about to begin. Such ceremonies are generally marked by a lot of mirth and merrymaking. The bride is bedecked with beautiful attire and nice ornaments to look her best. The first stanza is filled with questions from the mother to her daughter. She asks her daughter if she is determined to abort the marriage and disappoint the bridegroom who is soon to arrive. She reminds her daughter about the affection she has showed on her in bringing her up. She draws her daughter's attention to the beautiful jewelry she was wearing for the occasion. She can't even think of that, since she is standing for the mother's will as she is very young.
Her mind is still giddy. She prefers to stay unmarried. To her age, her present free life is far more enjoyable than a dull married life. Mother mine, to the wild forest I am going. প্রত্যুত্তরে মেয়েটি তার মাকে জানালো, মা আমার, আমি জঙ্গলে চলে যাচ্ছি, বনে চলে যাচ্ছি। Where upon the champa boughs and the champa birds are blowing. যেখানে বার্ডস মানে কুড়ি, ব্লোয়িং মানে প্রস্ফুটিত হওয়া, যেখানে চম্পা গাছের ডালে বা শাখা পোশাকায় চম্পার কুড়িগুলো প্রস্ফুটিত হচ্ছে, সেখানে চলে যাচ্ছি। টু দ্য কয়েল হন্টেড রিভার আইলস হয় লোটাস লিলিজ গ্লিসেন। হন্টেড মানে অধ্যুষিত, আইলস মানে দ্বীপ। তাহলে নদীর মধ্যে একটা গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা কোকিল অধ্যুষিত, মানে কোকিলেরা সেখানে প্রায়শই যাওয়া আসা করে বা সেখানে থাকে। আর কি হয় না, সেখানে পদ্ম ফুল এবং শালুক ফুল ফুটে আছে। দ্য ভয়েসেস অফ দ্য ফেয়ারি ফোক আর কলিং মি, ও লিসেন। ফেয়ারি মানে পরী, ফোক মানে গোষ্ঠী। তাহলে সেই জঙ্গলের মধ্যে পরীরা আমাকে ডাকছে, শোনো, তুমিও দেখো, শুনতে পাবে তাদের আহ্বান। The summary of the second stanza. The daughter replies that the woods beckon her. She wants to go to the forest where champa trees are laden with champa birds and beautiful flowers. The river flowing by the village has tiny islands that are home to the quail. The lotus and the lilies add to the charm of the surrounding. She is fascinated by nature. All these mean far more enjoyable to the girl than the pleasure of a married life. Thus she prefers pleasure from nature than a dull married life. Honey child, the world is full of pleasure. আবার মেয়েকে আদর করে বলছে, মিষ্টি মেয়ে, তুমি তো জানো এই পৃথিবীটা আনন্দে পরিপূর্ণ। প্লেজার মানে আনন্দ। অফ ব্রাইডাল সংস অ্যান্ড ক্র্যাডেল সংস অ্যান্ড স্যান্ডেল সেন্টেড লেজার। আনন্দটা কোথার থেকে আসে না, ব্রাইডাল সং, বিবাহ সঙ্গীত থেকে। অ্যান্ড ক্র্যাডেল সং, ক্র্যাডেল দোলনা, অ্যাকচুয়ালি বাচ্চাটাকে যেখানে শোয়ানো হয়, দোলানো হয়, সে দোলনা। তো ক্র্যাডেল সং এখানে বলতে ঘুম পাড়ানি গান, বাচ্চাটাকে দোলনায় শুয়ে দিয়ে আস্তে আস্তে টানতে থাকে আর গান গাইতে থাকে। অ্যান্ড স্যান্ডেল সেন্টেড লেজার, স্যান্ডেলের দুটো অর্থ হয়, একটা হচ্ছে চপ্পল আর একটা হচ্ছে চন্দন। লেজার মানে অবকাশ, তার মানে স্যান্ডেল সেন্টেড লেজার মানে বিবাহিত জীবনের অবকাশকে বোঝাচ্ছে। তাহলে বিবাহিত জীবনে প্রচুর কাজ করতে হয়, কাজের ফাঁকে যে অবসরটা পাওয়া যায় সেটার মধ্যেও একটা আনন্দ আছে, সেই আনন্দগুলোর কথা মা তার মেয়েকে বলছে। ইয়োর ব্রাইডাল রোবস আর ইন দ্য লুম। ব্রাইডাল মানে বিবাহ, রোবস মানে পোশাক, মানে কনের পোশাককে এখানে বোঝাচ্ছে। লুম মানে তাঁত। তাহলে তোমার যে কনের পোশাক সেটা তাতে বোনা হচ্ছে। সিলভার অ্যান্ড স্যাফরন গ্লোয়িং। স্যাফরন মানে জাফরানি রং, গ্লোয়িং মানে উজ্জ্বল, সেটা সোনালি, রূপালি এবং জাফরানি রঙে উজ্জ্বল, সেটা তাতে বোনা হচ্ছে। ইয়োর ব্রাইডাল কেকস আর অন দ্য হার্থ। কেকস মানে এখানে খাবার, ভোজের যে আয়োজন, বিবাহ সবাই যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদেরকে যে খাবার খাওয়ানো হবে সেইটার কথা বলা হচ্ছে। অন দ্য হার্থ, হার্থ মানে উনানে, এখনও রান্না চলছে, রান্নার কাজ চলছে এখনও। ও হুইদার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। Summary of the third stanza. The mother finds her daughter's thought to be silly and tries to get her attention. She reminds her about the pleasures of the world and wedded life. Bridal songs are beautiful. Motherhood and cradle songs will give much pleasure and fulfill the life. Mother also reminds her of the pleasure and bliss of marital leisure. She reminds her daughter that the sarees have been woven with meticulous care in silver and saffron color. Elaborate meals are being made ready.
Saying all this, she tries to console her and tries to stop her back in the wedding happiness. The bridal songs and cradle songs have cadences of sorrow. ফাইনালি মেয়েটি উত্তরে জানাচ্ছে যে বিবাহ সঙ্গীত এবং ঘুম পাড়ানো গানের মধ্যে কি রয়েছে? ক্রেডেন্সেস, সুরের মূর্ছনা, দুঃখের মূর্ছনা রয়েছে। তার মানে ওই যে আনন্দ, সেই আনন্দটা দীর্ঘস্থায়ী নয়, সেটা শীঘ্রই দুঃখে পর্যবসিত হয়। দ্য লাফটার অফ দ্য সান টুডে, আজকে যে সূর্যটা হাসছে, দ্য উইন্ড অফ ডেথ টুমরো, আগামীকাল সেইটাই মৃত্যুর বাতাস হয়ে হাজির হবে। ফার সুইটার সাউন্ড দ্য ফরেস্ট নোটস, নোটস মানে ধ্বনি, জঙ্গলের মধ্যে যে বিভিন্ন প্রকারের ধ্বনি শোনা যায় সেটাই হচ্ছে মধুরতর। এই ব্রাইডাল সং বা ক্র্যাডেল সঙ্গের থেকেও মধুরতর। সেখানে বিভিন্ন পাখির ডাক আছে, ঝর্নার কলকল শব্দ আছে। হোয়ার ফরেস্ট স্ট্রিমস আর ফলিং, যেখানে জঙ্গলের নদীটা এসে পড়ছে, ছোট্ট নদীটা প্রবাহিত হয়েছে, তার যে কলকল ধ্বনি সেটা হচ্ছে অনেক বেশি মধুর। ও মাদার মাইন আই ক্যান নট স্টে, মা আমার, আমি থাকতে পারি না। স্টে মানে থাকা, আমি বাড়িতে থাকতে পারছি না। দ্য ফেয়ারি ফোক আর কলিং, জঙ্গলের পরী গোষ্ঠী আমাকে আহ্বান জানাচ্ছে। সামারি অফ দ্য ফোর্থ স্ট্যাঞ্জা, the girl's happiness at the wedding celebration fades away. She says that the happiness of life is not permanent. They will come and fade, they come and go. She feels alive in the lap of nature, which gives enduring happiness. She says that the charm of the woods never disappears. The charm of the stream, forest, the songs of the quail are endless sources of pleasure. They never fade away. Explaining all this to her mother, the daughter concludes that she is leaving the home for the wilderness or pleasure of the forest. Theme of the poem. The theme of the poem is the comparison between the world of human beings that abounds in material pleasure and the world of nature that is contrary to it. The mother represents the material world. She recounts some of the features of this human's material world like jewelry, marriage bridal song, cradle song, sandal-scented leisure. It implies marriage, birth of children, and honeymoon. She draws her daughter's attention to the beautiful jewelry she was wearing for the occasion. She reminds her about the pleasure of the world and wedded life. Motherhood and cradle songs will give much pleasure and fulfill the life. Mother also reminds her of the pleasure and bliss of marital leisure. She reminds her daughter that the sarees have been woven with meticulous care in silver and saffron color. The daughter represents the world of nature. The blossoming of champa, the islands in the river resounding with cuckoos cuckooing, the gurgling of stream attracts her. She knows that all those marriage laughters and fun and all the songs will end in sorrow. She feels life in the lap of nature, which gives enduring happiness. She says that the charm of the woods never disappears. The charm of the stream, forest, the song of the quail are endless sources of pleasure. They never fade away. She ends with a decision to leave the house and go to have natural pleasures. The end. Thank you.